ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সিটির এক্সাম, সেটিকে মাথায় রেখেই আজকে তোমাদের পাটিগণিতের প্র্যাকটিসের 7 নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের 6টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই 6টি প্র্যাকটিস সেট দেখতে চাও, তোমরা অবশ্যই আমাদের ইউটিউবের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। সেখানে আলাদা করে সেকশন করে ভাগ করেই আছে। সেখানে গিয়ে তোমরা আমাদের ম্যাথ বা বিভিন্ন জিকে সিরিজ সেগুলি তোমরা দেখে নিতে পারবে। এছাড়া তোমরা আমাদের ক্লাসগুলির পিডিএফ যদি পেতে চাও, পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসের পিডিএফগুলি সেখানে শেয়ার করা হয়। তোমরা সেখান থেকে পিডিএফগুলি দেখে নিতে পারবে। এছাড়া বিভিন্ন কিছু আপডেট এবং কুইজ এসবও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 6:30 এবং লসাগু হচ্ছে 468। তাহলে গসাগু কত? তাহলে আমরা জানি একটি ফর্মুলা, যে গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে HCF, তাহলে H ইকুয়ালস টু লসাগু কি? লসাগু হচ্ছে LCM, তাহলে L বাই কি? বাই হচ্ছে দুটি সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে এটা যদি হয় A:B, তাহলে হচ্ছে A গুণ B। এই A আর B হচ্ছে সংখ্যার অনুপাতের গুণফল, সংখ্যার নয় কিন্তু সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। লসাগু বলেছে কত? 468, আর অনুপাতের গুণফল কত? 6:13। তাহলে 6 আর 13 গুণফল হবে 6 গুণ 13। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটিগুলো কত আসবে? 6কে দিয়ে যদি 468 কাটি, তাহলে 6 7টা 42 আর 48, তাহলে 6টা 48। এখন 13কে দিয়ে যদি আমরা 78 কাটি, তাহলে হচ্ছে 6। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে h ইকুয়ালস টু 6। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে কি করলাম আবার বলি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:13 আর লসাগু দেওয়া আছে 468, মানে 468। তাহলে বলেছে গসাগু কত? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, যে গসাগু ইকুয়ালস টু লসাগু বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল। মনে রাখবে, এটি খুব কাজে লাগে আমাদের ফর্মুলাটি। তাহলে লসাগু হচ্ছে 468 বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল হচ্ছে 6 গুণ 13। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে গসাগু হয়ে যাচ্ছে 6। নেক্সট কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 189 এবং 231 বিভাজ্য? তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব? আমরা করব 189কে দিয়ে প্রথমে 231 আমরা ভাগ করব। তাহলে কত আসে? 189 ভাগ 231। আমরা যদি একবার দিই, তাহলে হচ্ছে 189। তাহলে হচ্ছে এদিকে 11 আর ওদিকে হচ্ছে 31, তাহলে হচ্ছে 42। এখন এই 42কে দিয়ে আমরা 189 আবার ভাগ করব। তাহলে হচ্ছে 4কে দিয়ে যদি দিই, তাহলে 4কে দিয়ে 4 দুগুণ 8, 4 4 16, 168। তাহলে হচ্ছে 1, 8 থেকে 6 গেলে 2, 21। এখন 21কে দিয়ে আবার আমরা 42 এটা ভাগ করব। তাহলে হচ্ছে 21 দুগুণে 42। তাহলে কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 189 এবং 231 বিভাজ্য? অ্যান্সার হয়ে যাবে 21, অপশন বি। কি করলাম তোমাদের আবার বলি। এরকম অঙ্কগুলির ক্ষেত্রে যখন তোমাদের বলবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যা বিভাজ্য, তখন তোমরা ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটি ভাগ করে প্রথমে, তারপর যে ভাগশেষটি বাড়াবে সেই ভাগশেষটিকে দিয়ে তারপরে তোমরা প্রথম ভাজকটিকে আবার ভাগ করবে। তারপর যে ভাগশেষ বেরোবে সেটিকে দিয়ে আবার তোমরা সেই ভাজকটি বের করবে। কতক্ষণ চালাতে থাকবে? যতক্ষণ না ভাগশেষ 0 আসে। যখন ভাগশেষ 0 থাকবে, সেই ভাগের ভাজকটি হবে অ্যান্সার। এখানে 21 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলেছে x প্লাস 1/x ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত?
তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা বার করবো। তাহলে এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার, এটা কত হচ্ছে? এটা হচ্ছে, আমরা জানি, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখানে এক্স আর এক্স কাটা, তাহলে কত আসছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মানে থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে হচ্ছে নাইন মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে কত? ইকুয়ালস টু হচ্ছে সেভেন। নেক্সট নেক্সট আমরা বার করবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র লাগিয়ে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার মান, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এটি কি? এটি হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স আর এক্স কাটা, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মানে থ্রির হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি, তাহলে এটা হচ্ছে থ্রি। তাহলে হচ্ছে তিনের কিউব কত? তিনের কিউব হচ্ছে 27 মাইনাস তিন আর তিনের নয়, তাহলে হচ্ছে 18। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? 7 গুণ 18। তাহলে হচ্ছে 7×70 7×8 = 126। 126 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 126। বুঝলে? বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু যদি থ্রি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত? তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করলাম, সেটি হলো 7। আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটির মান বের করলাম, সেটি হলো কি? 18। এখন 7 গুণ 18 এটা করলে অ্যান্সার বেরিয়ে পড়বে। অ্যান্সার হয়ে যাচ্ছে 126। অপশন ই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে ৪৫ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? কি মিশালে? বলেছে জল মেশালে। তাহলে দুধ যদি না মেশায় তাহলে দুধের পরিমাণ একই থাকবে। তাহলে প্রথমে দুধ ছিল কত? প্রথমে দুধ ছিল 3:2। পরে কত হলো? পরে হচ্ছে 9:11। তাহলে যেহেতু দুধের পরিমাণ সেম ছিল, তাহলে দুধ যেহেতু ছিল 9 আর এখানে প্রথমে ছিল 3, তাহলে আমরা সেম করব। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 9:6। আর পরে কত হলো? 9:11। এখন দুধের পরিমাণটা সেম আছে, তাহলে জলের পরিমাণটা কত বাড়লো? প্লাস 5 ইউনিট। প্লাস 5 ইউনিট জলের পরিমাণটা বাড়লো। এখন বলেছে ৪৫ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। তাহলে তোমরা দেখো এখানে 9:6 এটাই হচ্ছে ৪৫ লিটারের অনুপাত। তাহলে 9 যোগ 6 কত হচ্ছে? 15। 15 ইউনিট, এটাই হচ্ছে কোশ্চেনে আমাদের কত? 45 লিটার। বুঝলে? তাহলে এখন আমাদের কি বার করতে লাগবে? কত পরিমাণ জল। তাহলে এই প্লাস 5 ইউনিট এটার মান বার করতে লাগবে। তাহলে 15 ইউনিট এটা যদি হয় ৪৫ লিটার, তাহলে 5 ইউনিট এটার মান কত হবে? 3কে দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 15 লিটার। মানে 15কে দিয়ে 15কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। তাহলে 45কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 15। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15 লিটার। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে ৪৫ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। তাহলে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তাহলে প্রথমে ছিল 3:2, পরে হলো 9:11। যেহেতু দুধের পরিমাণ সেম, তাহলে দুধের পরিমাণটা আমরা একই করার জন্য আমরা 3কে দিয়ে যদি গুণ করি তাহলে 9 হয়ে যাবে। প্রথমটিকে 3 দিয়ে গুণ করলে 9 হয়ে যাবে। তাহলে প্রথমটিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 9 আসলো, এখানেও 9 আসলো। দুধের পরিমাণ সেম হয়ে গেল।
আর জলের পরিমাণ +5 ইউনিট বাড়লো। তাহলে এখন বলেছে যে 45 লিটার মিশ্রণ, তাহলে 9:6 এর সমষ্টি, এটাই হচ্ছে কোশ্চেনের 45 লিটার। তাহলে 9 যোগ 6 15 ইউনিট, এটাই হচ্ছে কোশ্চেনের 45 লিটার। তাহলে 15 ইউনিট যদি 45 লিটার হয়, তাহলে 5 ইউনিটের মান বার করতে লাগবে। তাহলে 5 ইউনিট হচ্ছে 15 লিটার। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলেছে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তাহলে ওই দুজন মহিলার গড় বয়স কত? তাহলে যেহেতু বলেছে বেড়ে যায়, তাহলে +35 আর +45 এই দুটো তো হবেই। তার সাথে বলেছে বেড়ে যায়, তাহলে 8 ইন্টু 2, 8 জন সদস্য 2 বছর করে বেড়ে যায় তাদের গড় বয়স। তাহলে দুজন মহিলার বয়সের সমষ্টি হচ্ছে 35 + 45 কত? 80 যোগ 8 দুগুণ 16, তাহলে হচ্ছে 96। এখন এই 96 হচ্ছে তাদের দুজনের বয়সের সমষ্টি। তাহলে বলেছে ওই দুজন মহিলার গড় বয়স, দুজন মহিলা, তাহলে 96/2, তাহলে হচ্ছে 48। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কি করলাম আবার বলি, বলেছে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তাহলে ওই দুজন মহিলার গড় বয়স কত? যেহেতু বেড়ে যায়, তাহলে +35 আর +45 এগুলো তো হবেই। তারপরে বলেছে 2 বছর করে বেড়ে যায়। কয়জন সদস্য? 8 জন। তাহলে 8 ইন্টু 2, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 96। তাহলে এখন বলেছে দুজন মহিলার গড় বয়স কত? এই 96 এটা হচ্ছে দুজন মহিলার বয়সের সমষ্টি। তাহলে এখন দুজন মহিলার গড় বয়স, তাহলে 96/2, তাহলে হয়ে যাচ্ছে 48। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দিলেন। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা পেলেন? তাহলে কি হবে? তাহলে আমরা ধরে নিই এটি হচ্ছে রাম আর এটি হচ্ছে শ্যাম। রাম কত? রাম দেয় 40,000 টাকা। 40,000 টাকা কত মাস? পুরো 12 মাসের জন্য 1 বছর। আর শ্যাম দেয় 80,000 টাকা 6 মাস পরে যোগ দেয়, বছরের শেষে বলেছে। তাহলে কত মাস কাটে? 6 মাস কাটে সেই টাকাটি। তাহলে এই দুটো মূলধনের অনুপাত কত হবে? তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 0 0 0 0 চারটা 0, এখানেও চারটা 0 কাটা। তারপর 4 কে দিয়ে 8 কাটলে হচ্ছে 2, আর 2 6, 6 দুগুণে 12 কাটা। তাহলে হচ্ছে 1:1। তাহলে বছর শেষে যদি 10,000 টাকা যদি লাভ হয়, তাহলে শ্যাম কত টাকা পেলে? তাহলে 10,000/2, যেহেতু অনুপাত সমান, তাহলে হচ্ছে 5,000। 5,000 টাকা শ্যাম পেল। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি, বলেছে রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দিলেন। তাহলে রামের টাকা 40,000 টাকা 1 বছর খাটে, মানে 12 মাস। আর শ্যামের 80,000 টাকা 6 মাসের জন্য খাটে। এখন বলেছে বছরের শেষে 10,000 টাকা যদি লাভ যদি হয়, তাহলে শ্যাম কত টাকা পেল? তাহলে এই দুটো মূলধনের যে খাটে, একটি 12 মাস রামেরটি আর শ্যামেরটি 6 মাস, তাহলে এদের অনুপাত কত? অনুপাত হচ্ছে 1:1। তাহলে যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে দুটি 50% হয়ে ভাগ হবে। তাহলে 10,000/2, অ্যান্সারটা যাচ্ছে 5,000।
তাহলে শ্যাম পাবে 5,000 টাকা, রামও পাবে 5,000 টাকা। নেক্সট বলেছে দৈনিক 20 জন লোক যদি 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, তাহলে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কয়টি জামা বানাতে পারবে? তাহলে এটি কি হয়ে যাবে? আমরা এই ফর্মুলাটি ইউজ করব, M1 T1 D1 by W1 equals to M2 T2 তারপর D2 by W2। এখানে M1 টি হচ্ছে লোকের সংখ্যা, T1 হচ্ছে টাইম, D1 হচ্ছে ডের মানে দিনের সংখ্যা, আর W1 হচ্ছে কাজের পরিমাণটি। তাহলে এখানে D1 বলেছে দৈনিক, D1 মানে হচ্ছে 1, এখানে D2 এটাও হচ্ছে 1, তো D1 এর কোনো ভ্যালু হচ্ছে 1, মানে এখানে লিখে নিই আমরা D1 equals to D2 equals to হচ্ছে 1 হলো। নেক্সট এখন আমরা M1 T1 আর W1 আর M2 T2 W2 নিয়ে কাজ করব। তাহলে M1 কত হচ্ছে? M1 হচ্ছে 20 জন লোক, 20 ইন্টু T1 কত? T1 হচ্ছে 4 ঘন্টা, এই যে 4 বাই W1 কত? 30টি জামা, তাহলে হচ্ছে 30 ইকুয়ালস টু M2 কত? বলেছে 8 জন লোক চলে যায়, তাহলে 20 থেকে যদি 8 জন যদি চলে যায়, তাহলে থাকে কত? 12 জন। তাহলে M2 হচ্ছে 12 ইন্টু দৈনিক 6 ঘন্টা, তাহলে ইন্টু 6 বাই W2। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে 0 0 কাটা, 4 কে দিয়ে 12 কাটলে হচ্ছে 3, 2 কে দিয়ে 6 কাটলে হচ্ছে 3, তাহলে W2 এটা হচ্ছে 9 ইন্টু 3 ইকুয়ালস টু 27। 27 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বলেছে আবারও করি আমরা, দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, তাহলে বলেছে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কয়টি জামা বানাতে পারবে? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, M1 T1 D1 by W1 equals to M2 T2 D2 by W2। এখানে D1 আর D2 কি? দিনের সংখ্যা, তাহলে D1 আর D2 এটি 1 হয়ে যাবে, কারণ এখানে দৈনিক মানে একদিনের কথা বলেছে। তাহলে এখন মান বসায় দাও, M1 হচ্ছে লোকের সংখ্যা, T1 হচ্ছে টাইমের সংখ্যা, আর W1 হচ্ছে কাজের পরিমাণ। তাহলে M1 হচ্ছে 20, T1 হচ্ছে 4, আর W1 হচ্ছে 30। এদিকেও সেম বলেছে 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে 20 জনের থেকে যদি 8 জন যায়, থাকে 12 জন, তাহলে 12 ইন্টু 6 বাই W2। এখন এই W2 এর মানটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, W2 হচ্ছে 9 গুণ 3 ইকুয়াল টু 27। অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 27টি জামা বানাতে পারে। নেক্সট, এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট সময় লাগে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে কি বলেছে, এ নল চৌবাচ্চাটি পূর্ণ করে কত মিনিটে? 30 মিনিটে। বি নল কত মিনিটে? বি নল করে 20 মিনিটে। আর নিচে বলেছে তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি করে 30 মিনিটে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 30, 20 আর 30 এর লসাগু, লসাগু হচ্ছে 60। এখন আমাদের বার করতে হবে কি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে, আমরা যদি টোটাল ওয়ার্কের টাইম দিয়ে ভাগ করি, তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 60 ভাগ 30 2।
বির এফিসিয়েন্সি হচ্ছে 60/20 3, আর a প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি হচ্ছে 60/30 2। তাহলে তোমরা দেখো এখানে এর হচ্ছে 2, বিরও হচ্ছে 2, আর a প্লাস বি প্লাস সির হচ্ছে 2। তাহলে সি হয়ে যাবে কত? সি হয়ে যাবে -3। সি যদি -3 হয় তাহলে a প্লাস বি প্লাস সি সেটা হয়ে যাবে হচ্ছে +2। তাহলে সি পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে খালি করবে? 60 টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে হচ্ছে -20, মানে 20 মিনিটে সে পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে। তাহলে এখন দেখো কি বলেছে এখানে, বলেছে সি প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বের করে। তাহলে 1 মিনিটে সি বার করে কত? 10 লিটার। তাহলে 20 মিনিটে সি যেটা বের করে সেটাই হচ্ছে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা, কারণ 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা সি খালি করতে পারে। তাহলে 20 মিনিটে চৌবাচ্চাটি যত পরিমাণ জল খালি করে সি সেটাই হয়ে যাবে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা। তাহলে 20 × 10 200 লিটার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 200 লিটার। তাহলে তোমরা বুঝলে। তোমাদের আবার বলি, বলেছে এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট সময় লাগে। তাহলে এ দ্বারা 30 মিনিট, বি হলো 20 মিনিট। আর বলেছে তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে 30। তাহলে এখন টোটাল ওয়ার্ক এটি হচ্ছে 60। তাহলে এফিসিয়েন্সি এটা হচ্ছে এর হচ্ছে 2, 60/30, বির হচ্ছে 60/23, আর a প্লাস বি প্লাস সির হচ্ছে 60/32। এখন এর যদি হয় 2, বির যদি হয় 3, আর a প্লাস বি প্লাস সি যদি হয় 2, তাহলে সি হয়ে যাচ্ছে -3। তাহলে সি যদি -3 হয়, সি একটি পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি করবে? সেটি হয়ে যাবে টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে 60/3, তাহলে 20 মিনিটে সি সেটি খালি করবে। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে সি 1 মিনিটে 10 লিটার জল বের করে। তাহলে 1 মিনিটে সি বার করে 10 লিটার। তাহলে 20 মিনিটে সি যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চা খালি করে, তাহলে 20 মিনিটে যে পরিমাণ সে জল বের করবে সেটাই হয়ে যাবে অ্যান্সার, চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা। তাহলে 20 মিনিটে 10 × 20 200 লিটার জল বের করে। তাহলে এই 200 লিটার হচ্ছে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 1 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে কি করব আমরা? যেহেতু অপশনে বলে দিয়েছে, দেখো মিটার মিটার সবকিছু অপশনে দেওয়া আছে, তাহলে 90 কিমি/ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড করব। মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে লাগে। আমরা জানি যে 5 আর 18 হচ্ছে 90, তাহলে 5 × 5 এটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটি কি? এটি হচ্ছে ট্রেনের গতিবেগ। এখন কি বলেছে? বলেছে ট্রেনটি 1 মিনিটে প্ল্যাটফর্মটি অতিক্রম করে। 1 মিনিটে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আবার ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান বলেছে। তাহলে তোমরা এখন দেখো এখানে 1 সেকেন্ডে ট্রেনটি যায় হচ্ছে কত? 25 মিটার, যেহেতু তার গতিবেগ হচ্ছে 25 মিটার। তাহলে বলেছি 1 মিনিট, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ট্রেনটি যায় 25 × 60। 25 × 60 কত? 25 × 6 হচ্ছে 150, তাহলে 1500 মিটার।
এই 1500 মিটারটা কি? এই 1500 মিটার হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি অতিক্রম করে তাহলেই তো সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে 1500 এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখন কোশ্চেনে বলে দিয়েছে যে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। তাহলে 1500/2 ইকুয়ালস টু হচ্ছে 750 মিটার। 750 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বলেছে তোমাদের আবার বলে দিই। বলেছে 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 1 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যেহেতু আমাদের অপশনগুলি মিটারে আছে তাহলে আমরা 90 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 5/18 দিয়ে গুণ করলাম, হলো 25 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় 25 মিটার। আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে 1 মিনিটে প্ল্যাটফর্ম অতিক্রম করে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে যদি যায় 25 মিটার তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট। এই 1 মিনিটে যায় কত? তাহলে 60 সেকেন্ডে যায় কত? 60 সেকেন্ডে যায় হচ্ছে 60 ইন্টু 25, 1500 মিটার। এই 1500 মিটার এটাই হচ্ছে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমষ্টি। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। তাহলে 1500/2 ইকুয়ালস টু 750 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 616 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো। কত টাকায় হবে এটা? কত টাকায় ঘড়ি বিক্রি করলে তার 10% লাভ হতো? তাহলে কি হবে? এটা হয়ে যাবে কত টাকায় কত টাকায় ঘড়ি বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে আমরা ধরে নিই তার সিপি মানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা এবং বলেছে তার 12% ক্ষতি হলো। তার মানে তার এসপি বা বিক্রয় মূল্য সে কত? 100 মাইনাস 12 কত হচ্ছে? 88 টাকা। 88 টাকায় সে বিক্রি করে। তাহলে এই 88 এটাই হচ্ছে কোশ্চেনের 616 টাকা। মানে 88 এটাই হচ্ছে 616। 88 এর সাথে কত গুণ করলে 616 আসবে? আমরা যদি 7 গুণ করি তাহলে আসবে 616। এখন কি বলেছে? এখন বলেছে কত টাকায় সে যদি ঘড়ি বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। 10% লাভ মানে কি? SP1 সে যদি 10% লাভ করতে যায় তাহলে তার 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 88 সাথে আমরা যদি 7 গুণ করি তাহলে হচ্ছে 616। তাহলে আমরা এখন 110 এর সাথেও আমরা 7 গুণ করব। তাহলে হয়ে যাচ্ছে কত? 770। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে 616 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো। কত টাকায় ঘড়ি বিক্রি করলে তার 10% লাভ হতো? তাহলে আমরা ধরে নিই তার সিপি হচ্ছে বা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এসপি হচ্ছে কত? এসপি হচ্ছে 12% ক্ষতি মানে 88 টাকা। তার এসপি এই 88 এটাই হচ্ছে কোশ্চেনের 616 টাকা। তাহলে 88 এটা যদি হয় 616, 88 সাথে আমরা যদি 7 গুণ করি তাহলে হয়ে যায় কত? 616। তাহলে এখন বলেছে 10% লাভ তার মানে বিক্রয় মূল্য তাহলে হচ্ছে 110। তাহলে 110 এর সাথে আমরা যদি 7 গুণ করি, যেহেতু আমরা 88 এর সাথে 7 গুণ করলে আমরা 616 পাই, তাহলে 110 এর সাথে আমরা 7 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 770। তাহলে 770 টাকা ঘড়ি যদি বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট। একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন। প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। তাহলে ভোটার তালিকায় ভোটার সংখ্যা কত? তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 60% ভোট। আর যে হেরেছে সে পেয়েছে কত? সে পেয়েছে 40%। তাহলে এদের মধ্যে ব্যবধান কত? এদের মধ্যে ব্যবধান হচ্ছে
60 minus 40 equals to 20%. এই 20%, এই 20% এটাই হচ্ছে 27,000 ব্যবধান। এটাই হচ্ছে 27,000 ব্যবধান। তাহলে এই 20% এটা হচ্ছে 27,000। 20% কি প্রদত্ত ভোটের 20%। তাহলে প্রদত্ত ভোট কত? প্রদত্ত ভোট হচ্ছে 27,000 ইন্টু হচ্ছে 100/20। এটা করলে আমরা প্রদত্ত ভোট পেয়ে যাব। তাহলে কাটাকাটি করো, 20 কে দিয়ে 100 কাটলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 27,000 ইন্টু 5 মানে 5 তার সাথে 35, 5 হাতে গিয়ে 3, 5 দুগুণে 10, 11, 12, 13, 000। তাহলে এটি হয়ে যাচ্ছে কি, এটি হচ্ছে প্রদত্ত ভোট। তাহলে 90% মোট ভোটারে এটি হয়ে যাচ্ছে প্রদত্ত ভোটের পরিমাণ। তাহলে এখন বলেছে ভোটার তালিকায় ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা তো 100%। তার 90% যদি 1,35,000 হয় তাহলে 100% এটা হয়ে যাচ্ছে 9 এর সাথে আমরা যদি 15 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 135। তাহলে আমরা 10 এর সাথে আমরা 15 গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে 150, 000। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন। প্রদত্ত ভোটের 60% ভোটে বিজয়ী প্রার্থী 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তাহলে বিজয়ী প্রার্থী পায় 60% আর যে হারে সে পায় 40%। তাদের মধ্যে ব্যবধান হচ্ছে 20%। তাহলে 20% এটাই হয়ে যাচ্ছে 27,000। তাহলে প্রদত্ত ভোটের 20% এটা হচ্ছে 27,000। তাহলে ভোট কত? তাহলে ভোট হচ্ছে 27,000 বাই 20 ইন্টু 100, তাহলে হয়ে যাচ্ছে 1,35,000। এটা হচ্ছে কি প্রদত্ত ভোট বা ভোটার। তাহলে 90% এটাই তো হচ্ছে 1,35,000। কিন্তু আমাদের কি বার করতে বলেছে? মোট ভোটার সংখ্যা কত? তাহলে 90% যদি 1,35,000 হয় তাহলে 100% হয়ে যাচ্ছে কত? 1,50,000। 9 সাথে 15 গুণ করলে আমরা পাই 135। তাহলে 10 এর সাথে আমরা 15 গুণ করব, তাহলে পেয়ে যাচ্ছে 150। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে একই হার সুদে তা 3 গুণ হয়? কোন ফর্মুলা ইউজ করব? আমরা ইউজ করব PRT/100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। বলেছে মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, মানে P প্লাস I কত হয়? 2P হয়। তাহলে I কত হয়? I হয় 2P মাইনাস P ইকুয়ালস টু হচ্ছে কত? P। এখন আমরা এখানে মান বসাই দিই। P যেটা মূলধন, নির্দিষ্ট মূলধন বলেছে, সেটা আমরা P ধরলাম। আর বলছে নির্দিষ্ট সরল সুদের হার, সেটি আমরা নির্দিষ্ট RE ধরলাম। T বলেছে 10, তাহলে ইন্টু 10 বাই কত? 100 ইকুয়ালস টু I কত বের করলাম? I বের করলাম P। P এখন আমরা কাটাকাটি করব। P এর সাথে P কাটা, 0 এর সাথে 0 কাটা, তাহলে হচ্ছে R ইকুয়ালস টু 10%। এটি যাচ্ছে কি সুদের হার। তাহলে আবার কি বলেছে? বলেছে কত বছরে একই হার সুদে, মানে 10% হার সুদে তা 3 গুণ হয়। তাহলে P প্লাস I যদি 3 গুণ হয় মূলধন, তাহলে I কত? I হয়ে যাবে 3P মাইনাস P ইকুয়ালস টু 2P। 2P টা হয়ে যাচ্ছে I। তাহলে আমরা PRT/100 ইকুয়ালস টু I সেই ফর্মুলা ইউজ করব। তাহলে P, এটা P থাকবে, আর হয়ে যাচ্ছে 10। T বলেছে কত বছর, কত বছরের মানটা বের করতে লাগবে আমাদের T বাই কত? 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট কত বের করেছি আমরা? 2P। তাহলে হয়ে যাচ্ছে 2P।
এখন কাটাকাটি করো, তাহলে পির সাথে পি কাটা, জিরোর সাথে জিরো কাটা, তাহলে টি হয়ে যাচ্ছে 2 ইন্টু 10 ইকুয়ালস টু 20। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি, বলেছে একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে পি প্লাস আই 2p হয়, মানে দ্বিগুণ হয়। পি হয়ে যাচ্ছে মূলধন, আই হচ্ছে ইন্টারেস্ট, তাহলে পি প্লাস আই মানে সুদ যোগ আসল হচ্ছে 2p, তাহলে আই হচ্ছে 2p মাইনাস পি, তাহলে পি, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। তাহলে পিটা যেহেতু নির্দিষ্ট মূলধন তাহলে পি রাখলাম আমরা, আর নির্দিষ্ট সরল সুদের হার তাহলে আরটাকে আমরা নির্দিষ্ট রাখলাম, আর টি বলেছে 10 বছর, তাহলে টি হয়ে যাচ্ছে 10 বাই 100 ইকুয়ালস টু আই বের করলাম পি, তাহলে পি। এখন কাটাটি করলাম, আর বেরিয়ে আসলো 10%। এখন কি বলেছে কত বছরে একই হার সুদে তা 3 গুণ হয়, তাহলে পি প্লাস আই যদি ইকুয়ালস টু 3p মানে 3 গুণ যদি হয় মূলধন, তাহলে আই হয়ে যাচ্ছে 3p মাইনাস পি মানে 2p। তাহলে আমরা ওই একই ফর্মুলা ইউজ করবো পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই, তাহলে পি হয়ে যাচ্ছে পি, আর হয়ে যাচ্ছে কত 10% বের করলাম যেটা আমরা, আর টির মানটা বের করতে লাগে মানে বলেছে কত বছর বাই 100 ইকুয়ালস টু কত ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2p। তাহলে এখন আমরা কাটাকাটি করলাম, টি হয়ে যাচ্ছে 2 ইন্টু 10 ইকুয়ালস টু 20, 20 বছর। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে আজকের ক্লাস, তোমরা ভালো করে অঙ্কগুলি প্র্যাকটিস করো। তোমরা আমাদের ক্লাসের পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফগুলি পেয়ে যাবে, তাছাড়া বিভিন্ন কিছু আপডেট এবং বিভিন্ন কিছু কুইজ এসবও তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে দেরি না করে খুব শীঘ্রই আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং এরকম সব ক্লাসগুলি পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে।